বিরাট একটা ভ্যাকেন্সি নিয়ে আবারও চলে এসছে এসএসসি জিডি। হ্যাঁ, ঠিক শুনছো বন্ধুরা, আবারও বিরাট একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসছে আমাদের এসএসসি জিডি। আর সামনের বছরই কিন্তু বিধানসভা ভোট, তার জন্য পুলিশ বলো, সিডি বলো এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ যাবে না, বরং ভোরে ভোরে বেরাবে। তাই এই যে সময়টা আমাদের কাছে একটা স্বর্ণালী সময় বলতে পারো, এই সময়টা যদি প্রস্তুতিটাকে জোর সোর একদম ফুল দমে করতে পারো, তাহলে কিন্তু সামনের বছরেই তোমার যে স্বপ্নের চাকরি সেটা কিন্তু তোমার হাতে থাকতে পারে। তো চলো আমরা প্রস্তুতি জোর সোরে করি। তার জন্যই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি, পুলিশ এবং গ্রুপ সিডির জন্য মক টেস্ট সিরিজ, যেখানে আমরা ধরে ধরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো পলিটি থেকে আসতে পারে সেগুলো কিন্তু রেখেছি। টোটাল 5টা সেট আমি করাবো। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সেটটা যদি তোমরা শেষ করো, পলিটিতে আর হয়তো এর থেকে বাইরে খুব কম প্রশ্ন আসারই চান্স রয়েছে, ম্যাক্সিমাম প্রশ্ন এর মধ্যে থেকে আসবে। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। আমি তোমাদের কোয়েশ্চেন দেখাবো, প্রত্যেকটা কোয়েশ্চেন হবে হচ্ছে বিগত বছরের। চলো শুরু করে দিই সরাসরি আমাদের ফুল মক টেস্ট 1। লেটস স্টার্ট। আচ্ছা, শুরু করার আগে দারুণ একটা সুখবর দিয়ে দিই আবারও। তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু নতুন বছর আসতে চলেছে এবং এই নতুন বছর এসে গেছে। এই বছরে কিন্তু আমরা আমাদের জীবনটাকে আবারও পুনরায় নতুন করে একটা ভাবে সাজাতে পারি। তো তারই উদ্যোগে ইয়োর স্টাডির তরফ থেকে কিন্তু আবারও আনা হয়েছে আমাদের নতুন ব্যাচ, যার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু এক্সামের জন্য প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। দেখো আমাদের যেমন 6.002 প্রো তার সব থেকে পপুলার ব্যাচ আমাদের, তো 02 প্রোর 6.0 কিন্তু লঞ্চ হচ্ছে বা হয়ে গেছে বলতে পারো। তোমরা কিন্তু ইতিমধ্যেই এখন চাইলে এনরোল করতে পারো। দেখো ডিটেলসে আমি বেশি কিছু কথা বলছি না এই ব্যাচের ব্যাপারে। সুজন স্যারের বানানো একটা ভিডিও রয়েছে, যেটার লিঙ্ক তোমরা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার মাধ্যমে স্যারের পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো, সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা এই যে হেল্পলাইন নম্বরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। একটু আমি শর্টে দেখিয়ে দিই। দেখো আমাদের 6.0 সব ভার্সান হচ্ছে 6.0। তাহলে ম্যাথসের আমাদের 6.0 বেসিক যে 02 প্রো ব্যাচ রয়েছে সেটা কিন্তু লঞ্চ হচ্ছে। ইংলিশের জন্য সেম রয়েছে। জিকে জিএস তারও কিন্তু 6.0 ব্যাচ রয়েছে। এই জিকে জিএস এর পার্টটায় কিন্তু আমি থাকছি, আমাদের অতসী ম্যাম থাকছেন, প্রসেনজিৎ স্যার থাকছেন এবং রঞ্জিত স্যার থাকছেন। আমরা এই প্রত্যেক কজন টিচার কিন্তু নিজেদের মানে হার্ট অ্যান্ড সোল লেবার দিয়ে কিন্তু তোমাদের জন্য খেটে তোমাদের যাতে চাকরিটা তোমরা পাও তার কিন্তু ব্যবস্থা করে রেখেছি বা আমরা করব প্রত্যেক নিয়ত। তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে জুড়তে পারো। সাথে তোমাদের জন্য রয়েছে রিজনিং এর ব্যাচ, কম্বোর ব্যাচ রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন ব্যাচ কিন্তু রয়েছে। তাহলে আর বিস্তারে বলছি না, স্যারের ভিডিও একটু দেখে নিও, আরও ভালো ক্ল্যারিটি চলে আসবে। চলে যাই আমরা আমাদের টপিকে। প্রথম প্রশ্ন তোমাদের চোখের সামনে চলে এসছে, ডাব্লিউবি পুলিশ 2020 কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি নিয়েছি বিগত বছর থেকে, বাছাই করা প্রশ্ন। চলো প্রথম প্রশ্নের উত্তর দাও। স্ক্রিনে চলে এসছে প্রশ্ন, বলছে রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অসাধারণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ডিপিএসপি নিয়ে প্রশ্ন করেছে। আমরা জানি আমাদের সংবিধানে কিন্তু মোট 25টি খণ্ড বা পার্ট রয়েছে, তার মধ্যে থেকে চতুর্থ খণ্ডে রয়েছে আমাদের ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ। মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমরা করব প্রায় 30টা প্লাস কোয়েশ্চেন, কিন্তু তার আনুষাঙ্গিক ধরে নাও আমি প্রত্যেক কোয়েশ্চেন মাথা পিছু কিন্তু 3টে থেকে 4টে আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেবো, মানে প্রায় 100টা কোয়েশ্চেন কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, আমাদের সংবিধানের কিন্তু চতুর্থ পার্টে রয়েছে, ঠিক আছে? এবং এটার ধারণা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? আমি একটা ট্রিক বলে দিচ্ছি, মাথায় রাখবে, যে এন্ড অফ দি ওয়ার্ল্ড, দেখো আয়ারল্যান্ড নামক একটা দেশ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সার বলার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, যে আমি যে তখনই তোমাদের কোয়েশ্চেনগুলো দেখাবো, প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনের সামনে এসে দেখা দেবে, সেই সময় তোমরা ভিডিওটাকে পজ করে উত্তরটা দেবে কমেন্টে, তারপরে কিন্তু এগিয়ে যাবে। এটা হবে তোমাদের জন্য শর্ত, ঠিক আছে? তাহলে পজ করে উত্তরটা দেবে, তারপরে ভিডিও কন্টিনিউ করে আনসারটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তাহলে এই যে ডিপিএসপি আমরা একটা দেশ থেকে নিয়েছি, যে দেশটার নাম হচ্ছে আয়ারল্যান্ড।
কোন দেশ? আয়ারল্যান্ড। তো আমাদের যদি বিশ্বর ম্যাপটা দেখি না, এই যে আয়ারল্যান্ড যে দেশটা রয়েছে না, সেটা হচ্ছে ইংল্যান্ড। ধরে নাও এটা ইংল্যান্ড, তার পাশে এরকম আয়ারল্যান্ড দেশটা রয়েছে। তাহলে এই ইংল্যান্ডবাসীরা কি মনে করতো? তারা মনে করতো যে এই যে তাদের যে পশ্চিম দিকের যে দেশটা, আয়ারল্যান্ড যে দেশটা, এটাই না বিশ্বের শেষ দেশ। তারা মনে করতো, তারা তো কোর ব্যাং, তারা মনে করতো এই আয়ারল্যান্ডের পরে কিন্তু আর কোনো দেশ নেই। তো তারা মনে করতে এটাই হচ্ছে এন্ড অফ দি ওয়ার্ল্ড। সেই এন্ড অফ দি ওয়ার্ল্ড থেকে আমরা মনে রাখতে পারি যে আয়ারল্যান্ডের এন্ড এন্ড। তো ই দিয়ে ইলেকশন, রাষ্ট্রপতি ইলেকশন পদ্ধতি। এন দিয়ে নমিনেশন, নমিনেশন মানে হচ্ছে রাষ্ট্রপতি কিছু মেম্বারকে নমিনেট করতে পারে রাজ্যসভায়। এবং ডি দিয়ে হচ্ছে ডিপিএসপি। এই যে আয়ারল্যান্ড, ডি দিয়ে ডিপিএসপি, সেটা চলে আসছে আয়ারল্যান্ড থেকে। সঠিক উত্তর তাহলে আমাদের আয়ারল্যান্ড হবে। ডাব্লিউবি পুলিশ 2020 আসা প্রশ্ন দেখিনি। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে, বলেছে প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? প্রচন্ড পরিমাণে একটা রিপিটেড প্রশ্ন। আমি তোমাদের আগেও বিভিন্ন কিছু মক টেস্ট কিন্তু মানে ইউটিউবে করিয়েছি, সেখানে তোমাদের আমি এই কোয়েশ্চেনটা আরও অনেকবার কিন্তু করিয়েছি। তাহলে আমাদের লোকসভার অধ্যক্ষ যাকে বলা হয় স্পিকার, তো ভারতবর্ষের প্রথম স্পিকার কে ছিলেন প্রশ্ন আসে, লক্ষবার প্রশ্ন এসছে। তো আমাদের প্রথম স্পিকার ছিলেন কে? উত্তর দেবে তোমরা, তারপরে আমার ভিডিও দেখবে। প্রথম স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভলাঙ্কার, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। মাথায় রাখতে হবে গণেশ বাসুদেব মাভলাঙ্কার, ঠিক আছে? ইনি হচ্ছেন আমাদের প্রথম স্পিকার। প্রথম স্পিকার মানে হচ্ছেন তিনি প্রথম লোকসভার অধ্যক্ষ। আমাদের এই যে লোকসভার অধ্যক্ষের বিষয়বস্তু আমাদের সংবিধানের আর্টিকেল 93-তে দেওয়া রয়েছে। 93-এ আমাদের স্পিকারের কথা বলা রয়েছে। 93 নম্বর আর্টিকেলে আমাদের ভারতের স্পিকারের কথা বলা রয়েছে। বর্তমানে স্পিকার যদি পরীক্ষায় জানতে চায়, উত্তর কি হবে? কারেন্ট স্পিকারের নাম হচ্ছে, বর্তমান যিনি স্পিকার বা লোকসভার অধ্যক্ষ রয়েছেন তিনি হচ্ছেন ওম বিড়লা। ওম বিড়লা রয়েছেন বর্তমানে স্পিকার। এই যে দেখো, এখন কিন্তু চলছে আমাদের শীতকালীন অধিবেশন। তো তোমরা কিন্তু টিভিতে খবরে দেখতে পারবে যে পার্লামেন্টে অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, অমুক এমপি অমুক প্রস্তাব রেখেছে, অমুক এমপি কিন্তু অমুক কথা বলেছে। তো সেটা দেখবে মাথায় একজন, মানে ওই যে হলটা, ওই লোকসভা সদনে না একজন কানে একটা হেডফোন লাগিয়ে বসে রয়েছেন এবং তিনি পুরো পুরো যে হলটা রয়েছে সেই হলটাকে পরিচালনা করছেন। তো যে এই কাজটা করছেন তিনিই হচ্ছেন স্পিকার। তো বর্তমানে স্পিকার হচ্ছেন ওম বিড়লা। তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আমি রেখে দিয়ে যাচ্ছি হোমওয়ার্ক হিসাবে, সেটা তোমরা আমাকে উত্তর দিয়ে জানাবে। সেটা হচ্ছে ভারতবর্ষের এই যে লোকসভা প্রথম কবে বসেছিল? ফার্স্ট বৈঠক, ফার্স্ট সিটিং, এটার উত্তরটা একটু খুঁজে পেতে তোমরা দেবে। ফার্স্ট সিটিং কবে বসেছিল? লোকসভার ফার্স্ট সিটিং কবে বসেছিল? এটার প্রথমে উত্তর তোমরা দেবে। জিডিতে আসা প্রশ্ন 2019-এ। নেক্সট প্রশ্ন আমরা দেখিনি। পঞ্চায়েত রাজ কোন অংশে রয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন অংশে রয়েছে? প্রথমেই বলবো যে যেটা করবে সেটা হচ্ছে কি না, ভিডিওটা পজ করে এক উত্তর দিয়ে দাও, তারপরে আমার ভিডিও দেখবে। দেখো, এই যে পঞ্চায়েতি রাজ, প্রথমত যদি বলি আমাদের ডিপিএসপির মধ্যে আর্টিকেল 40-তে উল্লেখ রয়েছে, যেখানে বলা রয়েছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, মানে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত যে সৃষ্টি করতে হবে তার জন্য কিন্তু নির্দেশনা আমাদের ডিপিএসপিতে দেওয়া রয়েছে, যেটা আর্টিকেল 40-তে বলছে। ভালো কথা। এবার আমাদের দেশের মধ্যে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক রূপ অনেক পরে এসছে, সংবিধান লাগু হওয়ার অনেক পরে এসছে। তাহলে আমাদের ভারতবর্ষে সাংবিধানিক রূপ পেয়েছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থা সেটা কিন্তু রূপ পেয়েছে। 73তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1993-তে, ঠিক আছে? এবং তার সাথে সাথে কিন্তু এটা আরও এক জায়গায় এটার প্রতিফলিত দেখা যায়, মানে এর আরও একটা জায়গায় কিন্তু প্রতিফলন দেখা যায়। এক তো হচ্ছে আমাদের একটা পার্টে রয়েছে, যে পার্টটা হচ্ছে পার্ট 9। পার্ট 9-এ কিন্তু পঞ্চায়েতি রাজের কথা বলা রয়েছে। তার সাথে সাথে কিন্তু এটা আমাদের শেডিউল নাম্বার, আমাদের তপশিল রয়েছে 12টা, তোমরা প্রত্যেকে জানো। আমাদের শেডিউল নাম্বার 11-তে কিন্তু এই পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা রয়েছে, ঠিক আছে? ঠিক এরই ভাই
এরই ভাই হচ্ছে কে, না আমাদের মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি ব্যবস্থা এসেছিল 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওই একই সময় 1993-তে। এবং তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মিউনিসিপ্যালিটির যে আর্টিকেল সেটা হচ্ছে 12 নম্বর, পার্ট যেটা, শিডিউল যেটা, সেটা হচ্ছে 12 নম্বর শিডিউল, ঠিক আছে। এবং পার্টের কথা যদি বলি, 9 নম্বর পার্টে রয়েছে আমাদের পঞ্চায়েত, এবং 9-এর এ নম্বর পার্টে রয়েছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। মাথায় রাখতে হবে আমাদের ভারতবর্ষের এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। বলবন্ত মেহতা কমিটি তার রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু থ্রি টিয়ার কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, ভিলেজ পঞ্চায়েত ব্যবস্থা 3টে স্তরে, ঠিক আছে। 3টে স্তরে কিন্তু ভিলেজ পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। একদম যে লোয়ার লেভেল সেটাকে গ্রাম লেভেল বলা হয়, তারপরে ব্লক লেভেল, এবং লাস্টে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে 3টে লেভেল, একটা হচ্ছে ভিলেজ লেভেল, একটা গ্রাম লেভেল, এটা হচ্ছে একদম সব থেকে প্রথম। নেক্সট হচ্ছে ব্লক লেভেল, আর তার ওপরে হচ্ছে কি না ডিস্ট্রিক্ট লেভেল। এই 3টে লেভেল মিলে কিন্তু আসছে আমাদের ত্রিস্তরীয় 3 টিয়ার পঞ্চায়েতি ব্যবস্থা। এবং এটা কে এনেছেন? বলবন্ত মেহতা কমিটি। এই বলবন্ত মেহতা কমিটির কিন্তু রেকমেন্ডেশন অনুযায়ী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু এসছে সংবিধানে। ভালো কথা, আশা করি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলবো, এই যে দেখতে পাচ্ছ না, এই যে ছোট্ট ছোট্ট করে বিভিন্ন জিনিস আমি তোমাদেরকে বলছি, এরম কিন্তু এক নয়, একাধিক জিনিস কিন্তু আমাদের এক একটা চ্যাপ্টারে বহু জিনিস পড়তে হয়। খুঁটি নাটি প্রশ্ন আজ কিন্তু খুব ভালো লেভেলের জিজ্ঞেস করছে। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন তুমি তুলে দেখো, দেখতে পারবে সাংঘাতিক লেভেলে গিয়ে কিন্তু আজকাল প্রশ্ন আসছে। তাই তোমরা যদি মনে করো যে তোমাদের একদম ভিত থেকে তোমরা পড়াশোনা শুরু করবে, জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করবে, যেখান থেকে তুমি একদম চাকরি পাওয়ার লেভেল অবধি পৌঁছাতে চাও, তার জন্য তোমাদের আমি বলবো আমাদের কিন্তু বিভিন্ন কোর্স লঞ্চ রয়েছে। যেমন তোমাদের কথা যদি বলি, তোমাদের স্পেশাল হচ্ছে জিডির জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে। জানোই তোমরা ভ্যাকান্সি একটা বড় বেরিয়েছে। আবারও বাবা সামনেই আসছে পে কমিশন, ঠিক আছে, 8th পে কমিশন আসছে। এই জিডির স্যালারিটা এখান থেকে এইখানে চলে যাবে। তাই এখানে একটা সামান্য কোর্স যদি তুমি নাও, তুমি যদি একটা সাহায্যের হাত নাও, আর তার মাধ্যমে যদি তোমার চাকরিটা হয়, তাহলে এইটার যে প্রথম মাসের যে মাইনেটা পাবে না, সেইটা এরম 10টা কোর্সেও মানে কিচ্ছু ফিল হবে না, তুমি একবারে কিনতে পারবে। এতটাই পরিমাণে একটা জাম্প পেতে চলেছো 8th পে কমিশনে। যারা বুদ্ধিমান তারা বুঝে গেছো আমি কি বলতে চাইছি, না বুঝলে এগিয়ে যাও, ঠিক আছে। তো যাই হোক, যদি জয়েন করতে চাও তাহলে তোমরা অবশ্যই হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট কিন্তু আমাদের রাজ্য সরকারের পুলিশেরও কিন্তু ব্যাচ রয়েছে। সবাই আমরা প্রত্যেকটা টিচার কিন্তু মানে দিন রাত খেটে তোমাদের জন্য ক্লাস এবং বাকি আরও যত রকমের কন্টেন্ট তৈরি করা, তোমাদের বেস্ট অফ বেস্টটা দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করি। তোমাদের জন্য কিন্তু আমরা লাইভ ক্লাসেস রেখেছি, একদম সরাসরি ক্লাস হবে। এখানে যেমন আমার সাথে তুমি কথা বলতে পারছো না, কোর্সে তুমি কিন্তু আমার সাথে লাইভ ডাইরেক্ট কথা বলতে পারবে, 1:1 কথা বলতে পারবে। পিডিএফ রয়েছে, মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, ডাউট সেশন রয়েছে, যা খুশি তুমি করো, সব কিন্তু তোমার জন্য একদম ফ্রিলি অ্যাভেলেবেল। এবং তার সাথে কিন্তু আমাদের গ্রুপ সিডিরও ব্যাচ রয়েছে, ঠিক আছে। এগিয়ে যাই, চলো আমাদের পরের প্রশ্নে। চলো নেক্সট প্রশ্ন আবারও এসছে, ডাব্লিউবি পুলিশ 2018 প্রশ্ন। চলো কি বলছে দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার মাধ্যমে? অসাধারণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমরা প্রথম সেট করছি, এরকম 1, 2, 3, 4 করে 5 নম্বর সেট অবধি যাব। লাস্টের যে সেটের যে প্রশ্নগুলো থাকবে, এবং প্রত্যেক সেটের প্রথম প্রশ্নের তুলনায় লাস্টের প্রশ্নের যে লেভেল সেটা অনেকটা আপ হবে, কারণ আমি লেভেল ওয়াইজ কিন্তু পুরো সাজিয়ে রেখেছি। তো প্রশ্নটা দেখো যথেষ্ট ভালো লেভেলের একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। বলেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার মাধ্যমে? দেখো উত্তর দাও তোমরা, আমি ততক্ষণে কিছু ইনফরমেশন আলোচনা করি। তো ভারতে একজন রাষ্ট্রপতি হবেন যে হবেন নামমাত্র প্রধান, যে হবেন কি না আমাদের ভারতবর্ষের নামমাত্র প্রধান। আমাদের ভারতবর্ষের নামমাত্র প্রধান হবেন রাষ্ট্রপতি। এবার এই যে নামমাত্র প্রধান হবেন রাষ্ট্রপতি, এই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানে দেওয়া রয়েছে কত নম্বর আর্টিকেলে? 52 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। 52 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি অফ আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতে একজন রাষ্ট্রপতির উপস্থিতি। এবার এই যে রাষ্ট্রপতি যে ইলেক্টেড হয়ে আসবেন, তিনি যে আমাদের মানে ভারতের মধ্যে সর্বোচ্চ নামমাত্র প্রধান হবেন, তাকে কে ভোট দেবে? আমি তুমি নিশ্চয়ই ভোট দিই না, নিশ্চয়ই আমি তুমি ভোট দিয়ে আনি না রাষ্ট্রপতিকে। এখানে কিন্তু ভোট দেয়
জনগণ দ্বারা সরাসরি একটু এলিমিনেশন যদি করি, দেখো আমি তুমি কিন্তু কোনোদিনও রাষ্ট্রপতিকে ভোট দিই না, তোমরা কোনোদিনও কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিতে যাওনি বা যাবেও না, তাহলে এই অপশনটা বাদ। রাজ্যপালের দ্বারা, রাজ্যপাল কিন্তু এসব কাজ করে না, রাজ্যপালকে চয়েস করে হচ্ছে রাষ্ট্রপতি, সেখানে আবার রাষ্ট্রপতিকে চুজ করছে রাজ্যপাল, ব্যাপারটা কেমন অসামান্য একটা তৈরি হচ্ছে না, তাই হয় না, অপশান দেখে বাদ দিয়ে দেবো। নেক্সট হচ্ছে কেবল লোকসভা সদস্যদের দ্বারা, দেখো শুধুমাত্র লোকসভার সদস্য রাষ্ট্রপতিকে ভোট দেবে, জিনিসটা কোথাও না কোথাও অন্যায় অবিচার হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কারণ শুধুমাত্র লোকসভার সদস্যরা কি করে ভোট দেয়? রাষ্ট্রের পিতার মতন তার কিন্তু একটা রোল, দেশের প্রথম নাগরিকের তার রোল, দেশের সব থেকে বড় নামমাত্র প্রধান তিনি, সেখানে শুধু লোকসভার মেম্বাররা হতে পারে না, বাদ দাও। তাহলে বেঁচে থাকলো কোনটা? সংসদ ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। ইলেক্টেড, মাথায় রাখতে হবে, ইলেক্টেড মানে নির্বাচিত এমপি এবং এমএলএ, নির্বাচিত এমপি এবং এমএলএ কোথাকার? লোকসভার এবং রাজ্যসভার এবং বিধানসভার, এই 3 প্রকারের মানুষই কিন্তু এখানে ভোট দেবে। চলে আসো নেক্সট প্রশ্নে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আবার একটা জিনিস জানিয়ে দিই, তোমরা জানো তাও আর একবার মনে করিয়ে দিই, এই যে জিডির পরীক্ষা আসছে না, এই যে জিডি এত বড় ভ্যাকেন্সি, তার জন্য একটা বই লঞ্চ করে দিয়েছে আমাদের সুজন স্যার। মানে জিকে আমরা পড়ছি, ইংলিশ আমরা পড়ছি, জিডিতে ইংলিশ লাগে না, আমরা রিজনিং পড়ছি, কিন্তু বাবা ম্যাথস ইজ ম্যাথস, মানে সবার রাজা সাবজেক্ট। যদি ম্যাথস ভালো করে না পারো, কারোর ক্ষমতা নেই তোমাকে চাকরি পাওয়াবে। তাই তোমাদের জন্যই দেখো 1650+ এমসিকিউ সুজন স্যার খুব যত্ন করে কিন্তু এই বইটায় তুলে দিয়েছেন। মানে এমসিকিউ বলতে প্রশ্ন আমাদের ম্যাথসের পুরো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে, এবং তার সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে 23, 24, 25-এর 12টা প্লাস মক টেস্টের মধ্যে রয়েছে। মানে এত কিছু একটা একটা পাতলা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে খুবই স্বল্প মূল্যে। তাই আমি বলবো যারা জিডির প্রিপারেশন করছো তারা অবশ্যই বইটায় কিন্তু একটু দেখতে পারো, তোমাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু লাভ হবে। পুরো বইটাকে সলভ করে চলে যাও, তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষায় ম্যাথসের পার্টটা জলবাত হয়ে যাবে, এটুকুনি আমি বলতে পারি। তো অবশ্যই তোমরা যারা কিনতে চাও, পারচেস করতে চাও, আমাদের ইয়োর স্টাডির অ্যাপের থ্রু করতে পারো, যেখানে তোমরা কিন্তু জিনিসটা সব থেকে স্বল্প মূল্যে পাবে। চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমাদের কি বলছে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম মহিলা রাজ্যপাল। দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া, ভারতের প্রথম, এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। তো যাই হোক, তো প্রথম ভারতের মহিলা রাজ্যপাল কে ছিলেন? না সরোজিনী নাইডু, তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা মানে রাজ্যপাল, এবং ইনি কিন্তু কোথায়? ইউপি রাজ্যের প্রথম রাজ্যপাল, গভর্নর, ফিমেল গভর্নর হয়েছিলেন, প্রথম ফিমেল কিন্তু, প্রথম মহিলা, কত সালে? 1950 সালে। এবং মাথায় রাখবে ঠিক এনারই মেয়ে, যার নাম হচ্ছে পদ্মাজা নাইডু, পদ্মাজা নাইডু, এনার নামে কিন্তু একটা একটা জু আছে, পদ্মাজা নাইডু জু রয়েছে দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে কিন্তু রয়েছে। ইনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম ফিমেল গভর্নর ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম ফিমেল গভর্নর, ফিমেল গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, মনে থাকে যেন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন করছে? বলছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের জন্য কোন কমিটির সুপারিশ করেছিলেন? একটু আগে আমি আলোচনা করেছি, ডাব্লিউবি পুলিশে আসা প্রশ্ন, একটু আগে আলোচনা করেছি যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা গঠনের জন্য কোন কমিটি সুপারিশ করেছিল। বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, কোটারি কমিটি, নাকি গ্যাডগিল কমিটি? তারা কাজ করো, একটু আগে যেহেতু বলেছি এটার উত্তরটা আমি আর বলবো না, এটা তোমরা প্রত্যেকে না হোমওয়ার্ক হিসাবে কমেন্ট বক্সে জানাবে, HW হিসাবে কমেন্ট করে কিন্তু জানাবে। একটু আগে আমি আলোচনা করেছি যে আমাদের এই যে পঞ্চায়েতি ব্যবস্থা যেটা আসলো, তার যে ত্রিস্তরীয় যে স্ট্রাকচার রয়েছে, 3 টিয়ার স্ট্রাকচার, সেটা কে আনলেন বা কোন কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী আসলো? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো, লোকসভা কে ভঙ্গ করতে পারেন? লোকসভা কে ভঙ্গ করতে পারেন? দেখো এই যে আমাদের, আমরা জানি যে আমাদের পার্লামেন্টের 2টো কক্ষ রয়েছে, তাই তো, লোকসভা এবং রাজ্যসভা। এর মধ্যে আমাদের লোকসভাকে কিন্তু চাইলে ভঙ্গ করতে পারেন কে?
রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি মনে করে লোকসভাকে ভাঙবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি ভাঙতে পারবেন। এবার এই পার্লামেন্টের যে বিষয়বস্তু না, এটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। মানে তোমাদের আমি কেন, কি বৃত্তান্ত, কি করে, কি না, এইসব বোঝাতে গেলে কিন্তু একটা বিস্তারিত টাইম লাগবে। এখানে শুধু মাথায় রাখো, লোকসভা যেটা কিনা রয়েছে আমাদের আর্টিকেল নম্বর আন্ডার আর্টিকেল 81, এটাকে কিন্তু ভাঙার ক্ষমতা, এটাকে ডাকার আহ্বান করার ক্ষমতা যেমনটা রয়েছে রাষ্ট্রপতির, তেমন কিন্তু ভাঙার ক্ষমতাও রাষ্ট্রপতির কাছে রয়েছে। যদিও সেটা কিন্তু কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর ইনফ্লুয়েন্সে, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হয়ে থাকে। রাষ্ট্রপতির যত ক্ষমতা রয়েছে না কেন, সমস্ত কিছু কিন্তু একটা বাউন্ডেশন বা একটা লিমিটেশনের মধ্যে রয়েছে। তিনি কিন্তু অনেক কিছুই করতে পারেন ঠিকই, কিন্তু সবই কিন্তু পরামর্শ অনুযায়ী, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, এরকম কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাকে পরামর্শ নিতে হয়। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংসদে বা পার্লামেন্টে যখন যৌথ অধিবেশন বসে, অর্থাৎ জয়েন্ট সিটিং বসে, এই জয়েন্ট সিটিং যখন বসে, এই জয়েন্ট সিটিংয়ে সভাপতিত্ব কে করেন? ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জয়েন্ট সিটিংয়ের ব্যাপারে বেশ কিছু তথ্য আমি দিতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটা পজ করে কমেন্টে উত্তরটা করবে। তাহলে জয়েন্ট সিটিং আমাদের সংবিধানে কিন্তু দেওয়া রয়েছে 108 নম্বর আর্টিকেলে। এই জয়েন্ট সিটিং বিষয়টা আমরা কিন্তু নিয়েছি কোথা থেকে? আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু নিয়েছি। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু আমরা জয়েন্ট সিটিং বিষয়টা নিয়েছি, ভালো কথা। এবার এই যে জয়েন্ট সিটিং, এটা কিন্তু শুধুমাত্র অর্ডিনারি বিলের ক্ষেত্রেই জেনারেলি বসে, শুধুমাত্র কিন্তু জেনারেলি অর্ডিনারি বিলের ক্ষেত্রে কিন্তু বসে। এবার তোমরা বলবে বিল বলতে কাকে বলে, কি বিষয়? বিল মানে হচ্ছে খসড়া আইন বলতে পারো, যেটা পরবর্তীকালে পাস হওয়ার পরে কিন্তু আইনে পরিণত হয় বা অ্যাক্টে পরিণত হয়। তো অনেক টাইপের বিল হয়, মানি বিল রয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে, অর্ডিনারি বিল বা যেটাকে বলা হয় সাধারণ বিল রয়েছে। তো জেনারেলি আমাদের ভারতবর্ষে এই অর্ডিনারি বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং বসে। এবার এই যে জয়েন্ট সিটিং বসে, এটা সভাপতিত্ব কে করে? এটা সভাপতিত্ব করে হচ্ছে স্পিকার, লোকসভার স্পিকার করে থাকে। এই জয়েন্ট সিটিংয়ে বসে মানে বসে হয়টা কি? এখানে লোকসভা এবং রাজ্যসভা এবং লোকসভা কিন্তু যৌথ একটা বৈঠক করে, মানে মিটিং করে, জয়েন্ট মিটিং করে। এবার বুঝতেই পারছো যে এত বড় মিটিং, এতগুলো সদস্যকে নিয়ে যখন হবে, সেই মিটিংয়ে অবশ্যই কোথাও না কোথাও কিন্তু বিভিন্ন যে ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য রাখবেন, বিভিন্ন আলোচনা হবে, সেখানে একটা একইভাবে কিন্তু মানে কন্ট্রোলিং অথরিটি দরকার, যে পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে, সেই দায়িত্বটা পালন করেন স্পিকার। এবং রুলস অফ প্রসিডিওর বা যে নিয়মাবলী ফলো করে এই মিটিং চলে, সেই নিয়মাবলীটা হচ্ছে লোকসভার নিয়মাবলী, সেটা ফলো করে কিন্তু মিটিংটা চলে। তাহলে সঠিক উত্তর আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, কোথায় গেল, এই যে লোকসভা স্পিকার। ঠিক আছে, নেক্সট আমাদের প্রশ্ন কি বলছে? কোন রিট আদেশের মাধ্যমে সরকারি কর্মচারীদেরকে আইনগত দায়িত্ব পালন করতে বলা হয়? দেখো, ভেরি একটা ইম্পর্টেন্ট, দারুণ একটা প্রশ্ন। রিট জুরিসডিকশন আমাদের সুপ্রিম কোর্টের আর্টিকেল 32-এর মাধ্যমে কিন্তু রিট জারি করার অধিকার রয়েছে। প্রত্যেকে জানো আশা করছি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুপ্রিম কোর্ট টোটাল 5 রকমের রিট জারি করতে পারে, আর সেম হাইকোর্টও কিন্তু রিট জারি করতে পারে, তার আর্টিকেল হচ্ছে 226। তাহলে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, এবং 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমাদের হাইকোর্ট রিট জারি করতে পারে। তো টোটাল 5 রকমের কিন্তু রিট রয়েছে, 5 রিট। এবার এই যে 5 রকমের যে রিট রয়েছে না, এগুলো কিন্তু অনেক কটা মানে অনেকটা বলতে পারো অস্ত্রের মতন, মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য প্রধানত কিন্তু এগুলোকে ইউজ করে সুপ্রিম কোর্ট। এবার তার মধ্যে একটা রিট রয়েছে যেটা হচ্ছে সরকারি কর্মচারীদের তাদের কাজ করতে বাধ্য করা। তো সবকটা আলাদা আলাদা কাজ রয়েছে। হেভিয়াস কর্পাস মানে, যেমন ধরো কোর্ট বলতে পারে যে টু ব্রিং দ্য বডি, মানে কোনো ব্যক্তিকে কেউ অবৈধভাবে আটক করে রেখে দিয়েছে, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হেভিয়াস কর্পাস রিট জারি করে বলতে পারে এই ব্যক্তিকে আটকে রাখার অধিকার কে দিয়েছে, এনাকে সামনে নিয়ে আসো, এনাকে একদম সামনে প্রস্তুত করো। এই জিনিসটা করতে পারে চাইলে, যেটা হবে হেভিয়াস কর্পাসের মাধ্যমে। ম্যান্ডামাসের মাধ্যমে কি হয় না, ম্যান্ডেটারিলি
এই ম্যান্ডামাস দিয়ে ম্যান্ডেটারিলি কিন্তু বাধ্য করে সরকারি এমপ্লয়ীদের কোনো কাজ করতে। আমরা জানি যে কোনো সরকারি সংস্থায় কি হয় না, এমপ্লয়ীদেরকে মানে আমাদের যে গ্রাহকরা, ধরো একটা ব্যাংকে গেছো, কোনো সেই ব্যাংকে গিয়ে তোমাকে দেখা গেল গ্রাহকরা কি করছে, তোমার যে ব্যাংকের যে কর্মচারীরা কি করছে, গ্রাহকদেরকে কিন্তু ঘোরাচ্ছে। একটা কাজ করতে গেলে কিন্তু বলছে এই টেবিল থেকে ওই টেবিলে যাও, 2 নম্বর কাউন্টারে যাও, 3 নম্বর কাউন্টারে যাও, অহেতুক দেখা গেল ঘোরাচ্ছে। এই অহেতুক ঘোরানোটাকে বন্ধ করার জন্য চাইলে রিট জারি করতে পারে ম্যান্ডামাস আমাদের সুপ্রিম কোর্ট। বাকি রিটগুলো যেমন কো ওয়ারেন্টো, সার্সিওরারি, প্রহিবিশন। ঠিক আছে, চল নেক্সট দেখো। তাহলে নেক্সট প্রশ্ন আমাদের দেখো কি রয়েছে, নিচের কোন সংস্থার সাংবিধানিক উল্লেখ নেই, এর মধ্যে কোনটা অসাংবিধানিক বা নন কনস্টিটিউশনাল বডি। তো দেখো, যেই সংস্থার সংবিধানে উল্লেখ থাকে না তাকে অসাংবিধানিক বা নন কনস্টিটিউশনাল বডি বলে বা স্ট্যাটিউটরি বডি বলা হয়। আর যেগুলোর উল্লেখ সংবিধানে আর্টিকেল বা পার্টের মাধ্যমে পাওয়া যায় সেগুলো কিন্তু সাংবিধানিক সংস্থা। তো দেখো, নির্বাচন কমিশনের আর্টিকেল বা যে পার্ট নম্বর বা আর্টিকেল নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 324। 324 নম্বর আর্টিকেলে কিন্তু ইলেকশন কমিশনের কথা বলা রয়েছে, আমরা জানি। নেক্সট হচ্ছে অর্থ কমিশনের কথা কিন্তু 280 নম্বর আর্টিকেলে রয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের কথা 315 থেকে কিন্তু রয়েছে, 315 থেকে 323-এর মধ্যে রয়েছে। যেটা উল্লেখ আমরা পাই না আর্টিকেলের মাধ্যমে সেটা কোনটা, সেটা হচ্ছে পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ, কোনোটারই কিন্তু উল্লেখ আমরা সরাসরি আর্টিকেলের মাধ্যমে পাই না। তাহলে পরিকল্পনা কমিশন কিন্তু বাদ, কিন্তু অপশন অনুযায়ী এটা ঠিক। ঠিক আছে, তাহলে এটা কেটে লাভ নেই, এটাকে ঠিক করে দিই। তাহলে সি নম্বর, পরিকল্পনা কমিশনের কিন্তু কোনো সাংবিধানিক উল্লেখ পাওয়া যায় না, তাই এটা নন কনস্টিটিউশনাল বডি। নেক্সট দেখো, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ যে প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে এটা কোন সংবিধান সংস্থার মাধ্যমে যুক্ত করা হয়েছে। এবার এই যে একটা মানে সংবিধান সংশোধন রয়েছে, আগেও বহুবার আমি কভার করেছি, বহুবার বলেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সংবিধান সংশোধনী, যেটা হচ্ছে 42তম 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, ক্ষুদ্র সংবিধান, মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের সংবিধানে অনেক কিছু যোগ করেছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা যোগ করেছে সেটা হচ্ছে প্রিয়াম্বেলে। আমাদের যে প্রিয়াম্বেল তার মধ্যে দুটো শব্দ যোগ করেছে, যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক এবং ঐক্যবদ্ধতা, মানে ইন্টিগ্রিটি, 3টে শব্দ যোগ করেছে। তাহলে 42তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1976-এ, এর মাধ্যমে কিন্তু যোগ করেছে। নেক্সট দেখো, দলত্যাগ বিরোধী আইন সংবিধানে যোগ করা হয়েছে কবে। ভেরি ইম্পর্টেন্ট, প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। আমাদের দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, আমাদের সংবিধানে কিন্তু যুক্ত করা হয়েছে 52তম সংবিধান সংশোধনীতে। আমরা জানি এই যে দলত্যাগ বিরোধী আইন সেটা কিন্তু আমাদের তপশিল নম্বর, শিডিউল নম্বর 10-এর দেওয়া রয়েছে। 10 নম্বর তপশিলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এর কথা দেওয়া রয়েছে 10th শিডিউলে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোন রিট আদেশ ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধে জারি করা যেতে পারে। তো দেখো, একটু আগে আমরা আলোচনা করলাম দুটো টাইপের আর্টিকেল, যেটা হচ্ছে 32 এবং 226। এই দুটো আর্টিকেলের মধ্যে কিন্তু আমাদের রিট জারি করার অধিকার দিচ্ছে সংবিধান সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে। তো কোন রিট হচ্ছে ব্যক্তিগত ব্যক্তির বিরুদ্ধে জারি করা যেতে পারে, হেভিয়াস কর্পাস। এগুলো হচ্ছে সবই কিন্তু সংস্থান ভিত্তিক। এটা হচ্ছে হেভিয়াস কর্পাসটা হচ্ছে কি না, একটা ব্যক্তির জন্য, একটা ব্যক্তির বিরুদ্ধে জারি করা যেতে পারে। হেভিয়াস কর্পাস একটা ব্যক্তির বিরুদ্ধে জারি করা যেতে পারে যে সে কোন অধিকারে অমুক ব্যক্তিকে, অন্য অপর একটা ব্যক্তিকে আটকে রেখেছে, তাই হেভিয়াস কর্পাস কিন্তু জারি করা যেতে পারে সেই ক্ষেত্রেও। তাহলে সঠিক উত্তর হচ্ছে হেভিয়াস কর্পাস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সংসদ কোনটির সংশোধন করতে পারে না, মানে পার্লামেন্টের মধ্যে কোনটির সংশোধন করতে পারে না। দেখো, আমাদের সংবিধানে কিন্তু বিভিন্ন জিনিসের কিন্তু সংশোধন করা সম্ভব, কিন্তু আমাদের মেন স্ট্রাকচার, মূল যে কাঠামো, একটা মূল ভিত্তি রয়েছে, একটা মূল যে কাঠামো রয়েছে, সেটার কিন্তু চেঞ্জ কোনোদিনও করা যায় না। তাহলে অপশানে দেখো মৌলিক কর্তব্য রয়েছে, অবশ্যই মৌলিক কর্তব্যকে চেঞ্জ করা যায়। রাষ্ট্রের পরিচালন নীতি, দেখো অবশ্যই এটা চেঞ্জ করা যায়। পঞ্চম তপশিল অবশ্যই চেঞ্জ করা যায়, যেটা যাবে না সংবিধানের মূল কাঠামো। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট দেখো, রুল অফ ল বলতে কি বোঝায়। আইনের শাসন, রুল অফ ল, এটা বলতে কি বোঝায়। তো দেখো, রুল অফ ল হচ্ছে রাজাই আইন। সঠিক উত্তর কোনটা হবে, দেখো আইনই সর্বোচ্চ, সরকার আইনের ঊর্ধ্বে, নাকি বিচার বিভাগ সর্বোচ্চ।
তো রুল অফ লর বাংলা যদি বলি আইনের শাসন। তো আইনের শাসন বলতে কি বোঝাতে পারে, এলিমিনেশন করলেও তোমরা এটা উত্তর দিতে পারবে। বিচার বিভাগ সর্বোচ্চ, এটা কিন্তু কোথাও বলেনি, বিচার বিভাগ সর্বোচ্চ এরকম কিন্তু কোথাও বলা নেই। সরকার আইনের ঊর্ধ্বে, এটা তো খুবই ইললজিক্যাল লাগছে, সরকার আইনের ঊর্ধ্বে কোনোদিনও যেতে পারে না, খুব স্বাভাবিক। নেক্সট হচ্ছে রাজাই হচ্ছে, রাজাই হচ্ছে আইন। ভারতে রাজার কোনো কনসেপ্ট নেই, তো রাজাই আইন কি করে হতে পারে, অবশ্যই পারে না। তাহলে আইন সর্বোচ্চ, মানে আইন হচ্ছে সব থেকে উপরে। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, নাথিং ইজ অ্যাবভ ল, মানে কোনো কিছুই কিন্তু, মানে আমাদের যে আমাদের আইন রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, সংবিধান রয়েছে, তার ঊর্ধ্বে কেউই নয়, নাথিং ইজ অ্যাবভ ল। নেক্সট প্রশ্ন দেখো, মূল কাঠামো তথ্য কোন মামলায় নির্ধারিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে একটু আগে আমরা দেখলাম মূল কাঠামো তথ্য, অর্থাৎ বেসিক স্ট্রাকচারের যে বিষয়টা, এই বেসিক স্ট্রাকচার কিন্তু কোনো মতেই চেঞ্জ করা যায় না। তো এই বেসিক স্ট্রাকচারের বিষয়টা কিন্তু আমাদের সংবিধানে এসছিল, প্রবর্তন হয়েছিল কেশবনন্দা ভারতী মামলা দিয়ে। তো কেশবনন্দা ভারতী মামলা, কেরালার একটা ওই সাধুর মঠ রয়েছে কেশবনন্দা ভারতী, তার সাথে কিন্তু একটা কেস লড়া গেছিল, যার মাধ্যমে এটা সিদ্ধান্ত এসছিল 1973-তে, যে না কোনো মতেই কিন্তু আমাদের সংবিধানের একটা মূল আকৃতি, মূল কাঠামো, সেটাকে কেউ পরিবর্তন করতে পারে না। মানে অনেকটা একটা বাড়ির মতন, বাড়িতে তুমি রং করো, পুট্টি করো, কালার করো, এই করো সেই করো, কিন্তু বাড়ির স্ট্রাকচারটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে পারবে না তুমি, তাই তো? তো সেটাই হচ্ছে মেন সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা কেশবনন্দা ভারতী মামলা বানাম স্টেট অফ কেরালা, এই কেসে কিন্তু এটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল বা এটা কিন্তু বেরিয়ে এসেছিল। নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? তাহলে এটা ম্যাচ দ্য ফলোইং, বা ভুলভাবে কোনটি মেলানো হয়েছে। 370 নম্বর ধারা জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য আমরা প্রত্যেকে জানি, তাহলে কাটা, এটা ঠিক রয়েছে, তাই এখানে কাটা হবে। সরকারি ভাষা 343, এটাও ঠিক একদম, সরকারি ভাষা 343-এর মধ্যে রয়েছে। নেক্সট, আচ্ছা দেখি বোঝা যাচ্ছে কোনটা সঠিক হবে উত্তর, মানে কোনটা ভুল রয়েছে। 356 হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, আমরা জানি প্রত্যেকে। দেখো 368 নম্বর মৌলিক অধিকার তো কোন হতে পারে না রে বাবা, 368 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যামেন্ডমেন্ট পাওয়ার, তাই তো? অ্যামেন্ডমেন্ট, সংবিধানকে সংশোধনের বিষয়, পার্ট 20, যার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্টের কথা বলা রয়েছে। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট কিন্তু রয়েছে 368-তে, মৌলিক অধিকার হবে না, তাহলে অপশন অনুযায়ী সঠিক। নেক্সট দেখো, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন আইন কার্যকর হয় কবে? তো রাইট টু এডুকেশন আইন, দেখো এটা কিন্তু আমাদের ভারতের সংবিধানে 45 নম্বর আর্টিকেলের মাধ্যমে আনার কথা বলা হয়েছিল, যদিও সেটা কিন্তু পরবর্তীকালে 21-এ নম্বর আর্টিকেলে স্থান পেয়েছে সাংবিধানিকভাবে মৌলিক অধিকারের আকারে। কবে আসলো? সেটা কিন্তু 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসলো, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আসলো। এবং এটা কিন্তু যে সাংবিধানিক মর্যাদা পেয়েছে রাইট টু এডুকেশন আইন আকারে, কবে আসলো? এটার সাল হচ্ছে 2002, 86তম সংবিধান সংশোধনী, কিন্তু আইন আকারে মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইনগতভাবে কিন্তু প্রকাশিত হলো 2009 সালে। তো এখানে একটা কনফিউশনের পয়েন্ট তোমাদের ক্রিয়েট হতে পারে, সেখান থেকে বেরিয়ে সঠিক উত্তর দিয়ে দেবে 2009। নেক্সট দেখো, রাষ্ট্রপতি শাসন জারি সর্বাধিক মেয়াদ কত মাস পর্যন্ত অনুমোদন দিতে পারে? রাষ্ট্রপতি শাসন কতদিনের জন্য সর্বাধিক মেয়াদ কিন্তু দেওয়া যেতে পারে? তাহলে রাষ্ট্রপতি শাসনের সর্বাধিক মেয়াদ হচ্ছে 6 মাস। 6 মাস কিন্তু রাষ্ট্রপতি শাসন সর্বাধিক চলতে পারে, তারপরে কিন্তু আবার সেটাকে রিনিউর প্রয়োজন হলে রিনিউ করা যেতে পারে, 6 মাস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ? কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, দায়বদ্ধ মানে হচ্ছে ব্যাপারটা ওরম নয়, দায়বদ্ধ মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস জানাতে বাধ্য, রাষ্ট্রপতিকে প্রত্যেকটা ইনফরমেশন জানাতে বাধ্য। এই যে জানাতে বাধ্য, এটা আর্টিকেল 78 বলেছে, 78 নম্বর আর্টিকেল বলছে যে প্রত্যেকটা ইনফরমেশন জানাতে হবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু দিতে হবে, এটা আর্টিকেল 78 বলছে। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের মূল যে বিচারাধীন ক্ষমতা অর্থাৎ অরিজিনাল জুরিসডিকশন কোন বিশেষ বিষয় প্রযোজ্য? দেখো 124 নম্বর আর্টিকেল থেকে শুরু হয় আমাদের সুপ্রিম কোর্ট, ঠিক আছে। 129 নম্বর আর্টিকেলে রয়েছে কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাজ আ রেকর্ড, কোর্ট অফ রেকর্ড হিসাবে কিন্তু মানে গণ্য করা হয়।
সুপ্রিম কোর্টকে কিন্তু সুপ্রিম কোর্টের যে কোনো জাজমেন্টকে কিন্তু ইউজ করা হয় অ্যাজ আ রেকর্ড, অ্যাজ এ এভিডেন্স, অ্যাজ আ রেফারেন্স। ঠিক আছে, 131 নম্বর আর্টিকেলে রয়েছে অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন, এবার অরিজিনাল জুরিসডিকশন মানে কি? মানে হচ্ছে মূল এখতিয়ার, মানে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের মেন ক্ষমতাগুলো, যেই ক্ষমতার মাধ্যমে সে কিন্তু তার যে আসল ক্ষমতা সেটাকে ফলায়, সেগুলোকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন। এর মধ্যে কোনটি প্রযোজ্য অরিজিনাল জুরিসডিকশনের জন্য? কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধ, নাগরিক মামলা, নির্বাচন সংক্রান্ত মামলা, ব্যক্তিগত অধিকার, এগুলো সব বাদ দাও। সুপ্রিম কোর্টের মেন যে দায়িত্বটা সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারকে বজায় রাখা, মানে আমাদের যে কেন্দ্র রাষ্ট্রের যে সম্পর্ক সেটাকে ধরে রাখা, ফেডারেল স্ট্রাকচারকে বজায় রাখা কিন্তু মেন দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে সেটার উত্তর হবে হচ্ছে এটা, সঠিক উত্তর কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধ কিন্তু ঠিক করা, বিরোধ নিপত্তি কিন্তু কাজ। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতা ক্ষমা প্রদানের অধিকার রাখেন? অর্থাৎ আমাদের রাষ্ট্রপতির কাছে কোন আর্টিকেলের মাধ্যমে ক্ষমা, পার্ডেনিং পাওয়ারের কিন্তু ক্ষমতা রয়েছে। তাহলে পার্ডেনিং পাওয়ার, রাষ্ট্রপতি চাইলে কিন্তু জীবন ভিক্ষাও দিতে পারেন। এই যে পার্ডেনিং পাওয়ার রয়েছে রাষ্ট্রপতির কাছে 72 নম্বর আর্টিকেলের মাধ্যমে, 72 নম্বর আর্টিকেলের মাধ্যমে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সংবিধানের কোন সংশোধনী দ্বারা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? এটা ক্লাসের প্রথম দিকেই কভার করেছি, আমি আর কভার করব না। এটা তোমাদের জন্য থাকবে আবারও একটা কমেন্ট বক্সের কাজ, যেটা হোমওয়ার্ক থাকবে ফর কমেন্ট বক্স, যে তোমরা আমাকে জানাবে যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আনা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে নির্বাচন কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিষ্ঠিত? এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা কিন্তু হোমওয়ার্কে উত্তর দেবে, কারণ একটু আগে কিন্তু আমি অলরেডি নির্বাচন কমিশনের কথা বলেছি। আর পার্টগুলোর ব্যাপারে একটু আলোচনা করে দিই। 14 নম্বর পার্টে রয়েছে আমাদের ইউপিএসসি, 14 নম্বর পার্টে রয়েছে আমাদের ইউপিএসসি, 15 নম্বর পার্টে রয়েছে ইলেকশন। এই যে ইলেকশন কমিশন বা ইলেকশনের কথা কিন্তু 15 নম্বর পার্টে রয়েছে, এখান থেকে হিন্ট পেয়ে উত্তর দেবে, একটু আগে বলেওছি। 17 নম্বর পার্টে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা রয়েছে, ঠিক আছে। আর 18 নম্বর পার্টে রয়েছে আমাদের, 18 নম্বর পার্টে কি রয়েছে? 18 নম্বর পার্টে কিন্তু আমাদের রয়েছে এমার্জেন্সি, আমাদের জরুরি অবস্থা, ঠিক আছে। আর 20 নম্বর পার্টে রয়েছে আমাদের সংবিধান সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্টের কথা কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। এটার উত্তর তোমরা দেবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে সংবিধানের কোন সংশোধনী দ্বারা শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়? একটু আগে আলোচনা করেছি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু হয়েছে, শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে করা হয়েছে না কত সালে? 2002 সালে, এবং বর্তমানে স্থান হচ্ছে 21-এর এ নম্বর আর্টিকেলে, রাইট টু এডুকেশন, এটা একটা মৌলিক অধিকার এখন বর্তমানে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 92তম সংবিধান সংশোধনী কোন বিষয় সম্পর্কিত? 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছে না, 4টি কিন্তু ভাষা, 4টি ভাষা আমাদের সংবিধানে যোগ করা হয়েছে। কোন কোন ভাষা? বিডিএমএস, 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 বোডো, ডোগরি, মাইথালি, সান্থালি, এই কিন্তু 4টে ভাষা আমাদের সংবিধানে যোগ করা হয়েছে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় রাখতে হবে। 148 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট চলে আসি পরের প্রশ্নে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনী দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দিল্লিকে এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। 69তম সংবিধান সংশোধনী, জিডিতে আসা প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সংবিধানের কোন সংশোধনী দ্বারা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে আমাদের সংবিধানে? প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে কবে না 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের দেশের মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল রাইট যুক্ত করা হয়েছে। প্রথম অবস্থায় 10টা মৌলিক কর্তব্য ছিল, ঠিক আছে, পরবর্তীকালে +1 হয়েছে, এই যে 11 নম্বর 11 নম্বরে +1 হয়েছে, এটা কবে যোগ হয়েছে
না এটা কিন্তু 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই যোগ হয়েছে। ওই যে শিক্ষার অধিকার আমরা দেখলাম, ওটার মাধ্যমেই কিন্তু যোগ করা হয়েছে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল তাহলে আমাদের সমস্ত কোয়েশ্চেন। এর পরের দিন কিন্তু আমরা করব হচ্ছে ঠিক এরই পরের সেটটা, যেখানে আমরা দেখব আরও কিছু ভালো লেভেলের এর পরের স্তরের কোয়েশ্চেনগুলো। সবাইকে বলবো যে এই সেটটা তোমাদের পরীক্ষার আগে অবশ্যই করে যেও, তোমাদের আপকামিং পরীক্ষায় জিডি হোক, এসএসসি হোক বা পুলিশ বা সিডি যে কোনো পরীক্ষায় কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে চলেছে। তো চলো, কটা পারলে একটু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্যগুলো দিও। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের দেখা হচ্ছে আবারও পরের পার্টটা নিয়ে এই সিরিজের। আর তার সাথে আবারও একবার মনে করিয়ে দিই, এই যে নাম্বারটা, সুযোগ ছেড়ো না। লেট করলে কিন্তু তুমি পিছিয়ে যাবে, তোমাকে ছাড়িয়ে হাজার হাজার ছেলে মেয়ে আগে এগিয়ে যাবে। বছর শুরু, জীবনেরও নতুন একটা শুরুয়াত করার জন্য কথা বলতে পারো এই হেল্পলাইন নাম্বারে। সুজন স্যারের ভিডিওটা নিচে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও ডিটেলস জেনে নিতে পারো। আর আমাদের হাত ধরতে পারো, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যে তোমরা যেন তোমাদের লক্ষ্যে পৌঁছায়। বাকিটা তোমাদের, আমি সব দিতে পারবো না। আমি আমাদের সাইড দিয়ে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম দিনরাত খেটে তোমাদের জন্য কিন্তু জিনিসটা যেন সোজা হয় সেটার ব্যবস্থা করছি, যতটা তোমরা নিতে পারবে, এবং সেই নেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু একদিন সফল হতে পারবে। তাই অবশ্যই দেরি না করে যুক্ত হতে পারো, এই ডেট দেওয়া রয়েছে। তো ক্লাস শেষ করছি আজ এখানেই। খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।